নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাত সকালে বোলপুরে মন্ত্রীর বাড়িতে ইডির হানা। স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমার জন্য বিশেষ রথ দুবরাজপুরে। বিশ্ব কবিতা দিবসে দুবরাজপুর টাউন লাইব্রেরিতে বই প্রকাশ। সাত সকালে এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে মন্ত্রীর বোলপুরের নিচুপট্টির বাড়ি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে এই হানা। অনুব্রত মণ্ডলের এলাকারই বাসিন্দা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির কয়েকটি বাড়ির পরেই থাকেন এই মন্ত্রী। দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতির মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রীর নাম। দ্বিতীয়বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তলব করে। তিনি হাজিরাও দিয়েছিলেন বলে খবর। এরই মাঝে আজ শুক্রবার 22শে মার্চ সকাল 9টা নাগাদ বেশ কয়েকটি গাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন তার বাড়ি। সূত্রের খবর, ইডি আধিকারিকরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে নেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি রয়েছেন মোরারোয়ের গ্রামের বাড়িতে। বর্তমানে নিচুপট্টির বাড়িতে রয়েছেন মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে। তবে বেলা বাড়ার সাথে সাথে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা গ্রামের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং বোলপুরের বাড়ি এসে পৌঁছান। সেখানে ইডি আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমা 2024 উপলক্ষে দীঘা থেকে ভারতবর্ষের অন্যান্য জায়গা পরিক্রমা করে দুবরাজপুর পৌঁছালো শুক্রবার 22শে মার্চ। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের পূর্ণ জন্মতিথি 12ই মার্চ মঙ্গলবার বেলা 10টায় শুরু হয় এই ভারত পরিক্রমা র্যালি। আয়োজক আশ্রম ছিল দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্র। ওই দিনই বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন দিবস স্মরণে দীঘা, পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা, গয়া, বারাণসী, এলাহাবাদ, প্রয়াগ, অযোধ্যা, লখনৌ, নৈমিয়ারণ্য, গোরখপুর, ভাগলপুর, দ্বারভাঙা, দেওঘর হয়ে দুবরাজপুর এসে পৌঁছায় ভারত পরিক্রমা বিশেষ রথ। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে রথকে আপ্যায়ন করা হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ আবাসিক ছাত্ররা। এর মূল উদ্দেশ্য স্বামী বিবেকানন্দের ভাবধারা ও চিন্তাধারা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই ট্যাবলো বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, জনবহুল এলাকায় গিয়ে স্বামী বিবেকানন্দের বিভিন্ন ভাবধারা প্রচার করা হচ্ছে। এরপরে বিশেষ রথ সিউড়ি, নবদ্বীপ, মায়াপুর এবং আদ্যাপীঠ হয়ে দীঘায় ফিরে যাবে 24শে মার্চ রবিবারের মধ্যে। এদিন স্বামী নিত্য বোধানন্দ জানান, স্বামী বিবেকানন্দ's ড্রিম ইন্ডিয়া র্যালি, স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমা, এটা অর্গানাইজ করছে দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্র। বিগত 7 বছর ধরে স্বামীজির ভাবনায়, স্বামীজির চিন্তায় সারা দেশের কাছে, দেশের মানুষের কাছে স্বামী বিবেকানন্দকে নিয়ে ভারত মায়ের যাতে আরও গরিমাকে আমরা পুনর্জাগরিত করতে পারি, ভারতবর্ষের আধ্যাত্মিকতার পুনর্জাগরণের উদ্দেশ্যে এই র্যালিটা আমরা আজ 8 বছর ধরে করছি। এবছর আমরা আমাদের প্রতি বছরই ভারতবর্ষের এক একটা দিককে আমরা বেছে নিই।
এবছর আমরা বেছে নিয়েছিলাম দীঘা থেকে একদম নৈমিষারণ্য গোরখপুর ভায়া গয়া বেনারস এলাহাবাদ প্রয়াগ এবং আরও বক্সার, তারপরে আপনার এই সমস্ত দিক নিয়ে গাজীপুর, এইগুলো আমাদের ছিল রাস্তার এবারে রুট। এবং যখন আমরা দেওঘর থেকে বেরোবো তখন এই বাংলার বীরভূম দিয়ে আমরা প্রবেশ করব এবং আমাদের এখানে ঠাকুর সত্যানন্দজি যে প্রতিষ্ঠিত আশ্রমগুলি রয়েছে সেইগুলিকে একটু করে স্পর্শ করে টাচ করে আমরা তারাপীঠ তারা মাকেও একটু দর্শন করব। যদিও তারাপীঠটা আমাদের প্রোগ্রামে নেই, যেহেতু রাস্তার উপরে পড়ছে। তারা মাকে দর্শন করে পুজো করে আমরা পরশুদিন সকাল 10টার মধ্যে কলকাতা দক্ষিণেশ্বরে আলমবাজার মঠে আমরা পৌঁছাবো এবং সেখানেই আমাদের এবারে যাত্রার অফিসিয়ালি সমাপ্তি। তারপর আমরা যে যার জায়গায় আমাদের নিজেদের গন্তব্যস্থল দীঘা সারদা রামকৃষ্ণ আশ্রম, আমরা সেখানে দীঘায় ফিরে যাব। আমরা শুরু করেছি ঠাকুরের পূর্ণ জন্মতিথি 12ই মার্চ। সেই দিন আমরা ঠাকুরের পূজা, যজ্ঞ, চণ্ডীপাঠ, গীতাপাঠ, হোম ইত্যাদি করে সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দীঘা থেকে 12ই মার্চ বেলা 1:30 নাগাদ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 21শে মার্চ ছিল বিশ্ব কবিতা দিবস। বিশ্ব কবিতা দিবসে দুবরাজপুর টাউন লাইব্রেরিতে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে ডাক্তার রবীন্দ্রনাথ চৌধুরীর লেখা কাব্যগ্রন্থ ছোট গল্পের সংকলন বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর এলাকার বর্ষিয়ান লেখক ডাক্তার রবীন্দ্রনাথ চৌধুরী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর টাউন লাইব্রেরির সম্পাদক তথা শিক্ষক রামতনু নায়ক, আইনজীবী তথা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য সহ আরও অনেকে। পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের হাত দিয়ে কাব্যগ্রন্থ এবং ছোট গল্পের সংকলন বই প্রকাশ পায়। পাশাপাশি ডাক্তার রবীন্দ্রনাথ চৌধুরী দুবরাজপুর টাউন লাইব্রেরির উন্নতিকল্পে 25,000 টাকার চেক তুলে দেন। এছাড়াও এদিন বেশ কয়েকজন কবিতা দিবসে কবিতা পাঠ করেন, যা কবিতা দিবসে এক অন্য মাত্রা এনে দেয়। রবীন্দ্রবাবু একসময় দুবরাজপুর নিরাময় যক্ষ্মা হাসপাতালে এক্স রে টেকনিশিয়ান ছিলেন। পাশাপাশি তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসকও ছিলেন। বর্তমানে তার বয়স প্রায় 85 বছর। দীর্ঘ জীবন তিনি বিভিন্ন ধরনের লেখালেখি ও গান চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি এসরাজ বাজাতে পছন্দ করেন। এদিন দুবরাজপুরের বর্ষিয়ান লেখক ডাক্তার রবীন্দ্রনাথ চৌধুরী জানান, আজকে আজকে বিশ্ব কবিতা দিবসে আমি কতগুলো বই লিখেছি। তাতে গল্প আছে, কবিতা আছে, আবৃত্তি আছে, গান, নানা রকম বাউল গান, সঙ্গীত, সমস্ত রকমই আছে। যা লিখেছি আমি এক ধরনের কিছু লেখা নেই, সমস্ত কিছু ভাবভঙ্গি, নিজের আত্মজীবনী, তারপরে কর্মজীবন, সংসার জীবন, মাতৃজীবন, মায়ের গান, মা কীভাবে পালন করছেন সবাইকে, এই বইগুলোর মধ্যেই সব ভরা আছে। আর গল্প আছে বাস্তবাদী। আমি হচ্ছে বাস্তবাদী লেখক, মনের যা ভাব হয়েছে বাস্তবে যেটা ফুটিয়ে ওঠার চেষ্টা করেছি। যখন এর মধ্যে কোনো হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগে, কিন্তু বাস্তবে এটা প্রকট। যদি মন দিয়ে পড়েন দেখবেন সংসারের মধ্যে এইগুলো সমস্ত কিছুই আছে। একের পর এক এই ঘটনাগুলোই ঘটছে। প্রত্যেকে কেউ মুখে বলছে, কেউ লিখে রাখছেন, কেউ হয়তো প্রকাশ করতে পারছেন না, কিন্তু আমি প্রকাশ করেছি। আমার কর্মজীবনের বাইরেও অবসর সময় আমি এইগুলি করে রেখেছিলাম এবং সেইগুলো হচ্ছে আমার স্ত্রী মারা গিয়েছেন, অনুপ্রেরণা ছিল তার। যা কিছু বলছো মুখে সেগুলো একটু লিখে রাখো। আমরা দরকার হলে ভবিষ্যতে বা তোমার জেনারেশন যারা আসবে তারা যেন কিছু পায়, যে বাবার সময়টা কীভাবে নষ্ট করছে বা ভালো কাজে লাগিয়েছে, এই হিসেবে আমার লেখা। মনে করি এইভাবে সবাই বাস্তব জীবনে নিজের ব্যক্তিগত জীবনটাকে যদি পরিচালনা করেন,
আজকে এই সাহিত্যের এই জগৎটা আরও ভালো হবে, সাহিত্যটা আরও চর্চা হবে। সাহিত্যের এই যে পাঠাগারে আমি দাঁড়িয়ে এই কথাগুলো বলছি, এই পাঠাগারে আজকাল আর কেউ আসতে চায় না, কিন্তু আমি দীর্ঘদিনের সদস্য, আমি প্রায় 50 বছর ধরে এই পাঠাগারের সদস্য। আমার প্রায় 85 বছর বয়স হতে চলবে, তবুও আমি পাঠাগারে এসেছি শুধু এই সবাইকে অনুপ্রাণিত করার জন্য। সবাই আসুন, নাহলে এটা স্মৃতির পথে অবগুণ করে ঢাকা পড়ে যাবে, বাস্তবে আর কিছু থাকবে না পাঠাগার বলে। এই টাকা হচ্ছে আমি যখন এখানকার প্রথম দিকের সদস্য ছিলাম, তখন লাইব্রেরিতে এত উন্নতি ছিল না। তখন বইপত্র হয়তো আমি পড়তাম, দেখতাম, বইপত্র হয়তো মলাট নাই, ছেঁড়া, কোনোটা হয়তো জর্জরিত। এই সমস্ত পরিচর্যাগুলো পালন করার জন্যে কিছু তো খরচ আছে, সেই খরচের জন্য আমি আমার যথাসাধ্য সামর্থ্য থেকে 20,000 টাকা লাইব্রেরিতে দান করলাম, যাতে উন্নতি গল্পে ব্যবহার। পাশাপাশি দুবরাজপুর টাউন লাইব্রেরির সম্পাদক তথা শিক্ষক রামতনু নায়ক বলেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।